আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২ জন সমালোচিত যে উপদেষ্টা আছেন, বিশেষ করে ছাত্র উপদেষ্টা হিসেবে যারা পরিচিত আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা সরকারের কাছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের পদত্যাগপত্রটা কার্যকর হবে যেন যে যখন থেকে আপনার নির্বাচনী তফসিল ঘোষণা হবে তখন থেকে এটা কার্যকর হবে। এই বিষয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। চলুন শুরু করি। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে যাদেরকে নেওয়া হয়েছিল তাদের ভিতরে অন্যতম ছিলেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম এবং ঈদুল মাস্টারমাইন্ড খ্যাত মাহফুজ আলম। এখন বিভিন্ন কারণে বা নতুন দল গঠনের কজ দেখিয়ে আসিফ আপনার নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেন এবং তিনি এনসিপি নামক দল গঠন করেন। দুই ছাত্র প্রতিনিধি হিসেবে দুইজন সদস্য সেখানে থেকে যায়। তাদের ভিতরে একজনকে ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে সেখানে তাকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দেন জনাব মাহফুজ আলমকে। আর দ্বিতীয়জন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া যিনি নিজের বিতর্কিত কর্মকাণ্ডের গুণে পরিচিতি লাভ করেছেন সেটা আমরা সবাই জানি। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বিতর্কিত কর্মকাণ্ড অনেক আছে, তার ভিতরে দু একটা যদি আমরা দেখি সেগুলোর ভিতরে সরকারের নিয়োগকৃত যে সচিব আছে সচিবকে কাজে যোগদান করতে না দেওয়া, নিজ উপজেলায় সবচেয়ে বেশি পরিমাণে বরাদ্দ নেয়া, যেটা আসলে রেকর্ড পরিমাণ বলে অনেকে। তারপরে তার এবং তার বাবার যেই সমস্ত দুর্নীতির অপকর্ম, সব মিলে আসলে তিনি একদম বিতর্কিত। আপনারা জানেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া দুই উপদেষ্টা, তাদের ব্যাপক বদনাম আছে। এরপরেও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আসলে তোমরা দেশের জন্য যা দিয়েছো তা ভুলবার নয়। এখন এই যে দুই উপদেষ্টা দেশের জন্য কি দিয়েছে বা কি করেছে সেটা আমরা কেউ জানি না, এবং কি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি নিজেও এটা প্রকাশ করেননি বা ভেঙে বলেননি। এখন এই দুই উপদেষ্টার আমরা তো আসলে দুর্নীতি ছাড়া কিছুই দেখি না, তাদের অর্জন দেশের জন্য কি অর্জন সেটা আমরা দেখি না। এখন আপনারা জানেন একদিন সাম্প্রতিক অর্থাৎ তেরোদশ সংশোধনী মানে তেরোদশ যে যে নির্বাচনের তফসিল ঘোষিত হবে সেই নির্বাচনের তফসিল ঘোষিত হলে সেখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে দুজনেরই। বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া তো নির্বাচন করবেন, এটা 100%। এখন এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া নির্বাচন করবেন, দর্শক এখানে একটু আমাদের আলোচনার বিষয়। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া গেল ১ মাসখানেক আগে তিনি যেই কথা বলেছেন যে একজন প্রার্থী নির্বাচন করতে হইলে ১৫ থেকে ২০ কোটি টাকা লাগে। এখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার যে বিষয়টা, তার ফ্যামিলি স্ট্যাটাস, এটা আমরা সবাই কম বেশি ভালোই জানি। সেই হিসেবে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ওই পরিমাণ টাকা নাই। দর্শক, দ্বিতীয়ত একটা বিষয়, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কিন্তু এখনও কর দেন না। অর্থাৎ তিনি যেহেতু কর দেন না, তার মানে তিনি ওই টাকার মালিক নন, মানে তিনি বেশি টাকার মালিক নন। এখন তিনি সামনের যে ইলেকশন, সেই ইলেকশনে তিনি যদি নির্বাচন করেন, সেই নির্বাচনে এই পরিমাণ অর্থ তিনি কোত্থেকে খরচ করবেন, কোথায় থেকে খরচ করবেন? কেননা গেল ১৬ মাস আগে আমরা যদি তাদের যেই ফ্যামিলি স্ট্যাটাস, তাদের যে সব কিছুই তো আমাদের সবার জানা। এখন সে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ারা এখন কীভাবে এই যে ১৬ মাস পরে এসে মানে এই যে ১৫ থেকে ২০ কোটি টাকা তাদের নিজেদের ভাষ্য অনুযায়ী এই টাকা তারা কোথায় থেকে পাচ্ছে, এই টাকার উৎস কী, এটা আমাদের দুর্নীতি দমন কমিশন এখন কি দেখে না, এখন কি এই বিষয়টা বোঝে না, নাকি এই যে সরকার চেঞ্জ হলে তখন আবার এরা এই যে আওয়ামী লীগের পিছে যেরকম লেগে আসছে যে আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি করছে, ওইটা করছে, এটা করছে, কিন্তু যখন আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি করছে তখন তো এই যে আমাদের যারা দুর্নীতি দমন কমিশন আছেন এই কমিশনগুলো তারা তখন দেখেনি, তখন তারা ধরেনি। এখন সে যেহেতু তারা ধরে নেয় বা তারা তখন এই বিষয়টা আমলে নেয়নি, সুতরাং তাদের এখন বদনাম হচ্ছে। এখন এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, আসিফ নজরুল, এদের তো এখন ধরনের কথা বা এদের তো এখন এই যে দুর্নীতি দমন কমিশন বা দুদক, এদের বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত বলে আমি মনে করি এখনই। এখন তাদের ক্ষমতা গেলে আপনি তাদের পিছে লেগে থাকবেন, তারা দেশ থেকে বিদেশে পালিয়ে যাবে,
সুতরাং এটা খারাপ দেখা যায়, অর্থাৎ আপনার সামনে থাকা অবস্থায় যদি আপনারা ধরেন সেটা ভালো হয়। যাই হোক, আমরা যাচ্ছি অন্য বিষয়ে। আপনারা জানেন যে এই তারা দেশের জন্য অনেক কিছু দিয়েছে। দর্শক, ছাত্র প্রতিনিধি হিসেবে সংসদে বা এই যে উপদেষ্টা পরিষদে গিয়েছিলেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, তারপর এই যে মাহফুজ আলম। এখন দর্শক, আপনারা সবাই জানেন যে এখনও পর্যন্ত একটা শিক্ষা কমিশন গঠিত হয়নি। তাহলে উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসাবে গিয়ে তারা কোন লম্ঘন ছিঁড়ছে সেটা আপনারা একটু ভালো করে একটু যদি বলে দিতেন। এখন যেখানে একটা এই যে ছাত্র প্রতিনিধি হিসেবে যেখানে উপদেষ্টা পরিষদের ভাইটাল পোস্টে থাকে, তারা তো তাদের উপস্থিতিতে একটা শিক্ষা কমিশন সেখানে কোন হিসাবে না থাকতে পারে? তাহলে তারা কোন মানে কোন কাজের জন্য তারা উপদেষ্টা হয়েছেন বা ছাত্র প্রতিনিধিত্ব করতে গেছেন সেটা আপনারা বলে রাখবেন বা বলবেন। আর আরেকটা বিষয়, এই যে তারা আমাদের এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা সবাই মানবাধিকার নিয়ে কথা বলেন, কাজ করেন। অনেকেই আছেন মানবাধিকার কর্মী। এখন এই মানবাধিকার কর্মী বা যারা মুখে মানবাধিকারের ফুলঝুরি ছড়ায়, এই যে 16 মাস হয়ে গেল এখনও মানবাধিকার কমিশনের যেই কমিশনার নিয়োগ সেইটাই এখনও হয়নি। তাহলে তারা কি করছেন? এর ভিতরে তারা নির্বাচনের ট্রেনে উঠে গেছেন বলে নির্বাচন কমিশন ঘোষণা দিচ্ছেন। এখন হয়তো বা আগামীকালকের ভিতরে, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের ভিতরে হয়তো বা এই যে তফসিল 13দশ সংসদের মানে 13দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হবে। সেই তফসিল ঘোষিত হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব কিছু চলে যাবে বা নির্বাচন কমিশনের অধীনে সব কিছু চলে যাবে। তাহলে এই যে আমাদের উপদেষ্টা পরিষদ যারা গঠিত করছেন বা উপদেষ্টা পরিষদের যারা আছেন তারা এতদিন পর্যন্ত যে সংস্কারের কথা বলছেন, কি সংস্কারটা হয়েছে দর্শক? আপনাদের চোখে যদি এমন কোনো সংস্কার পড়ে যেটা আপনি সমর্থন করেন বা আপনি মনে করেন বা বিশ্বাস করেন, তাহলে ওইটা হয়তো আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই যে নির্বাচনী যে পরিবেশ, এই পরিবেশ তো আসলে নির্বাচনের এখনও কোনো পরিবেশ হয়নি বলেই অনেকে মনে করেন। কেননা বর্তমানে যেই সমস্ত আলোচক বা টক শো করেন এরকম ব্যক্তি বা বিশেষজ্ঞ যেটাই বলেন না কেন, এদের যদি আপনি কথাবার্তা শোনেন তাহলে দেখবেন তারা এক্ষেত্রে ব্যারিস্টার ফুয়াদের উপরে হামলার বিষয়টা তারা নিয়ে আসছে। তারা বলতেছে যে একজন ফুয়াদের যেহেতু একজন প্রার্থী তার নিজ এলাকায় যাবে। এখন প্রার্থী নিজ এলাকায় গেলে সেখানে যদি হামলা হয়, তার উপরে যদি মানে মানুষ কি হামলা করে থাকে বা প্রতিপক্ষ হামলা করে, তাহলে এটা তো নির্বাচনের পরিবেশে আছে বলে মনে হয় না। সুতরাং এটা হয়তো একটা পরিকল্পিত বিষয় বলে আমি মনে করতে পারি। যদিও আমার পূর্বের ভিডিওতে আমি এই বিষয়টা বলেছি যে আসলে এই যে ব্যারিস্টার ফুয়াদের এর সাথে যে ঘটনাটা ঘটছে এটা আসলে ব্যারিস্টার ফুয়াদের কারণেই, অর্থাৎ কর্ম মানে তার কর্মগুণে তিনি সেই হামলার শিকার হয়েছেন বলে আমি মনে করি। এখন আলোচনা মূলত আমাদের সেদিকে না, আমাদের এই যে বর্তমান আলোচনা যেটাই এই যে আসিফ মাহমুদ সজীব এবং জনাব মাহফুজ আলম তাদেরকে নিয়ে। এখন দুজন ছাত্র উপদেষ্টা সেখানে থাকার পরেও বা ছাত্র প্রতিনিধি থাকার পরেও সেখানে এখনও শিক্ষা কমিশন গঠিত হয়নি। অথচ তারা আপনার যেভাবে বুক ফুলায়া তারা যেটা বলে যে আসলে তারা অনেক কিছু করেছে, এখন তারা কি করেছে সেটা আমরা কেউ জানি না দর্শক। এখন এই যে আরেকটা বিষয় নতুনভাবে যেটা আসছে যে উপদেষ্টা পরিষদ থেকে এই যে আসিফ মাহমুদ সজীব এবং মাহফুজ আলম তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন পদত্যাগপত্রটা আমরা জানি জমা দেওয়ার সাথে সাথে এটা কার্যকর হবে এখন বা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রহণ করবেন। কিন্তু এটা না করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তার পিআর টিম যেটা জানিয়েছেন যে তফসিল ঘোষণা হলেই এই আপনার তাদের পদত্যাগপত্র কার্যকর হবে এরকম কথা। এখন এটা তো আসলে আইনের সাথে সাংঘর্ষিক একটা বিষয়। একজন তফসিল ঘোষণার সাথে পদত্যাগের সম্পর্ক থাকতে পারে না। সুতরাং এই যে তাদেরকে এখন পদত্যাগপত্র না দিয়ে তাদেরকে কেন তফসিল ঘোষণার সাথে এটা সংশ্লিষ্ট করে নতুন একটা নজির বা দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইন্টারিম, সেটা তারাই হয়তো ভালো জানবে। কিন্তু এই যে দুই উপদেষ্টা তারা নির্বাচন করবেন, তারা যে দল থেকে করুক সেটা আমাদের এখন আলোচনার বিষয় না। তো যদি এটা আমরা শুনেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি গণ অধিকার পরিষদে যোগ দিবেন, গণ অধিকার পরিষদে যোগ দিয়ে তিনি হয়তো বা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেন। এখন যেটি হোক না কেন তারা উপদেষ্টা পরিষদ থেকে তারা পদত্যাগ করতেছেন। এখন এই যে পদত্যাগপত্রটার সাথে সাথে যদি এখানে আপনার কার্যকর হতো তাহলে তাদের বিরুদ্ধে বিতর্কটা কম থাকতো। কিন্তু সরকার এখানে নতুন নজির স্থাপন করতে যাচ্ছে, যেটা ইতিপূর্বে আমরা বলেছি। এখন
এই যে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার পরে তারা নির্বাচন করবে, যে নির্বাচনের বিষয়ে আসলে বা খরচের বিষয়ে যে তাদের যে উক্তি বা উদ্ধৃতি, সেই উক্তির কথা যদি সত্য হয়, তাহলে এই যে তারা এই পরিমাণ টাকা অর্থাৎ 10 থেকে 15 কোটি টাকা তারা কোথায় পাবে একজন এমপি ইলেকশনের জন্য। এখন যদি সেটা না পারে বা তাহলে তারা এই যে নির্বাচন তো অবশ্যই করবে, কিন্তু নির্বাচন করতে গেলে তাদের এই টাকার উৎস কী সেটা এখন খুঁজে বের করা উচিত বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আপনারা যদি আমাদেরকে ফলো করছেন ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নজটের কথা, আমি ইনস্টাগ্রাম ও টিকটকে এনআইএস হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।